আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভিডিওতে উইল বি রিভিউইং দি 2025 BYD C-Line 5 অ্যান্ড এই ভিডিওতে গাড়ির ইন্টেরিয়র, এক্সটেরিয়র, এটার প্র্যাকটিক্যালিটি কীরকম, ফুয়েল মাইলেজ কীরকম পায় সব কিছু নিয়ে আমরা কথা বলবো, ইনক্লুডিং দ্য প্রাইস। সো লেটস গেট রাইট ইনটু ইট। এই কালারটার নাম হচ্ছে অ্যাটলান্টিস গ্রে, যেটা হচ্ছে অনেকটা ব্লুইশ একটা গ্রে শেডের মতন। অ্যান্ড ইউ গাইস ক্যান সি ডিআরএলটা অনেক সুন্দর করছে C-Line 5-এ। ডিজাইনটা অন্যান্য বিওয়াইডির যেমন একটু সুপি থাকে, এটাতে একটু অ্যাগ্রেসিভ করছে সামনের পার্টটা, মোটেও খারাপ লাগে না। আমরা কিন্তু সামনে এবং পিছনে দুইটাতেই ডিস্ক ব্রেকস পাচ্ছি, বিকজ গাড়িটার ওয়েট হচ্ছে 1.7 টনস। সো এতখানি ওয়েট প্রপারলি কন্ট্রোল ব্রেকিংয়ের জন্য কিন্তু 4টা ডিস্ক ব্রেক এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পিছনে C-Line 5-এর লোগো অ্যান্ড একটা পাওয়ার টেল গেট পাচ্ছে, কোনো নয়েজ করে না, উইচ ইজ এ ভেরি গুড থিং, বিপ বিপ নয়েজটা যেটা। অ্যান্ড আমরা এখানে আসলে দেখতে পারবেন হিউজ অ্যামাউন্ট অফ স্পেস, ওয়ান অফ দি লার্জেস্ট ইন ইটস ক্যাটাগরি। অ্যান্ড এখানে দেখবেন BYD থেকে কিন্তু তারা আপনাকে একটা ফ্রি চার্জিং সেট আপ দিয়ে দেয়, যেটা আপনি 3-পিন সকেট ইজিলি চার্জ করতে পারবেন। হ্যাঁ, এখানে একটা টোনিও কভারও পাচ্ছেন, সো দ্যাট এখানে আপনার টিস্যু বক্স বা অন্য কিছু যেন রাখতে পারেন। পিছনের দরজাটা দেখতে পারতেছেন ইনাফ অ্যামাউন্ট অফ খুলে। অ্যান্ড আমরা যদি পিছনের সিটে বসি, মাই হাইট ইজ 6'1" অ্যান্ড আমি বসার পর আপনারা দেখতে পারতেছেন মোর দেন 1 হ্যান্ডের মতো গ্যাপ আছে। হেডরুমের কথা যদি বলি, হেডরুম হচ্ছে অ্যারাউন্ড 1 হ্যান্ডের মতো গ্যাপ আছে। অ্যান্ড পিছনের সিটে কিন্তু ইজিলি 3 জন কমফোর্টেবলি বসতে পারবে উইদাউট এনি প্রবলেম। মাঝখানে একটা আর্মরেস্ট পাচ্ছি উইথ কাপ হোল্ডার্স। অ্যান্ড একটা জিনিস মেনশন না করলেই না, যে সিটের লেদারটা কিন্তু খুবই খুবই প্লাস একটা ম্যাটেরিয়াল। সো অনেক অনেক কমফোর্টেবল। এটা আপনারা যদি নিজেরা BYD শোরুমে এসে নিজেরা বসে দেখেন, ইউ গাইজ উইল বি ইমপ্রেসড যে এটা আমি মানে এত কমফোর্টেবল একটা লেদার ইউজ করছে ওরা। ইটস ফেনোমেনাল। অ্যান্ড এখানে আমরা দুইটা রিয়ার এসি ভেন্টস পাচ্ছি। অ্যান্ড আমরা কিন্তু পিছে দুইটা USB-C এবং USB-A টাইপ পোর্ট পাচ্ছি। হ্যাঁ, এখানে সানরুফটা দেখায়নি। একদম একটা ফুল সাইজড প্যানোরামিক সানরুফ, যেটা একদম পুরাটা জুড়ে হচ্ছে থাকে। এটা কিন্তু খুবই ইউনিক একটা ফিচার, বিকজ সব গাড়িতে কিন্তু এই ফিচারটা থাকে না, রাইট? ইদার হাফ থাকে, নাইলে ছোটো করে থাকে মুনরুফগুলো, রাইট? এই গাড়িটা যদি বলি ডিজাইন ওয়াইজ ইটস এক্সট্রিমলি প্র্যাকটিক্যাল অ্যান্ড অনেক সুন্দর করছে। বিকজ এটার সাইজ কিন্তু RAV4-এর মতো যদি আমরা কম্পেয়ার করি। পিছনের লেগ স্পেস থেকে যদি বলেন, বা পাওয়ার ট্রেন, পাওয়ার অ্যান্ড এভরিথিং যদি আমরা কম্পেয়ার করি, অনেকটা RAV4-এর সিমিলার, রাইট? এখানে দেখতে পারবেন আপনার NFC একটা কার্ড থাকে, যেটা দিয়ে আপনার ইজিলি এটা খুলে ফেলতে পারবেন। সো BYD থেকে যদি গাড়ি পারচেস করেন, প্রবলি NFC কার্ড আপনাদেরকে দিবে, ইনক্লুডিং উইথ দ্য কি ফব, রাইট? এইটা হচ্ছে একটা প্লাগ ইন হাইব্রিড কার। কম্বাইন্ড হর্স পাওয়ার হচ্ছে 210 হর্স পাওয়ার অ্যান্ড কম্বাইন্ড টর্ক হচ্ছে 220 পাউন্ড ফিট অথবা 300 নিউটন মিটার্স অফ টর্ক। সো সেম টু সেম, অনেকটা RAV4-এর মতো, বাট ফর সাম রিজন দিস ফিলস আ লট মোর কুইকার দ্যান RAV4। এটা হচ্ছে আপনাদের চার্জিং পোর্ট। ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার্ড আসে, সো আমরা ইনাফ অ্যামাউন্ট অফ অ্যাডজাস্টমেন্ট করতে পারি। অ্যান্ড যদি আমরা এখানে দেখি, তাহলে হচ্ছে ভ্যানিটি মিরর্স উইথ লাইটস, অ্যান্ড এখানেও ভ্যানিটি মিরর্স উইথ লাইটস। দেন আমরা এখানে একটা সানগ্লাস হোল্ডার পাচ্ছি অ্যান্ড রিডিং লাইটসও পাচ্ছি। দেন আমরা এখানে একটা ফোন রাখার জায়গা পাচ্ছি, উইচ ইজ স্লাইটলি অ্যাঙ্গেলড, সো দ্যাট ড্রাইভিংয়ের সময় যেন ফোনটা পিছিয়ে চলে না আসে, উইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। অ্যান্ড এখানে দেখতে পারবেন আমরা অনেকগুলো কন্ট্রোলস কিন্তু আমরা ফিজিক্যাল কন্ট্রোলস পেয়ে যাচ্ছি, ইনক্লুডিং ব্রেক হোল্ড। এই জিনিসটা কী পরিমাণ ইফেক্টিভ ঢাকা শহরে ট্রাফিক জ্যামে, এটা বলার বাইরে। হ্যাঁ, আমরা এখানে দেখবেন দুইটা মোড পাচ্ছি, একটা হচ্ছে EV আর একটা হচ্ছে HEV-র জন্য, আর একটা হচ্ছে এখানে আমরা তিনটা মোড পাই, ইকো, নর্মাল আর স্পোর্ট।
আমরা পুরোটা নর্মালি ড্রাইভ করবো, রাইট? আচ্ছা, সো আমার যদি আপনারা ফার্স্টে ভিডিওটা না দেখেন সিলায়ন 5 নিয়ে, যেটা হচ্ছে একটা ফার্স্ট ইমপ্রেশনস ভিডিও বানাইছিলাম, সেটা আমি টপ রাইটে লিঙ্ক করে দিচ্ছি, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। অ্যান্ড যদি আমি সিলায়ন 5-এর কথা বলি, বিকজ রাইট নাও আমার এই গাড়িটার সাথে মোটামুটি একটা লম্বা টাইম অফ এক্সপিরিয়েন্স হয়েছে, রাইট? লাইক দিস মাইট বি দি বেস্ট কার ইন দিস সেগমেন্ট। কারেন্টলি এইটার প্রি অর্ডারের প্রাইস হচ্ছে উইদিন 48 লাখস, অ্যান্ড 48 লাখসে এটা যেটা অফার করতেছে ইটস জাস্ট ফেনোমেনাল ম্যান। মানে এই প্রাইস রেঞ্জে এরকম কিছু এক্সিস্টই করে না। আমরা যদি একটা পুল করি, একটা রকেট শিপ, জাস্ট এ রকেট শিপ, আমার আর কিছু বলার নাই। অ্যান্ড হ্যাঁ, যেটা বললাম যে পাওয়ার ট্রেনটা কিন্তু অনেকটা RAV4-এর সাথে সিমিলার, বাট দেন এগেন দিস ওয়ান ফিলস লট কুইকার, মানে এটা বলার বাইরে। সাসপেনশনের ড্যাম্পেনিংটা এত ভালো করে করছে, মানে আপনি যদি একটা স্মুথ রাস্তায় থাকেন, লেটস সে 300 ফিট, যদিও 300 ফিট কমপ্লিটলি স্মুথ না, আপনি এইটি আপনার কাছে মনে হবে আপনি মনে হয় 20 কিলোমিটার পার আওয়ারে চলতেছেন, লাইক এতটা স্মুথ। সো আপনি ইজিলি স্পিড লিমিট ক্রস করে যাইতেও পারেন, মানে বলতেছি লাইক এত বেশি স্মুথ, লাইক 140 150 এই গাড়ির জন্য ইটস নাথিং, ইটস কমপ্লিটলি নাথিং। হ্যাঁ, অ্যান্ড হ্যাঁ, আমরা কিছুক্ষণ পর গাড়িটাকে একটু পুশও করবো জাস্ট টু সি ইটস হ্যান্ডলিং ক্যারেক্টারিস্টিক্স, বাট ফর নাও গাড়িটা অনেক স্মুথ, এটার পাওয়ার ট্রেন ইজ ইনসেইনলি স্মুথ। আপনারা যদি আমার RAV4-এর ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে আমি কিসের কথা বলতেছি, বিকজ RAV4 ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট কার্স, রাইট? অ্যান্ড এইটা RAV4-কে এক্স্যাক্টলি বিট করতেছে উইথ অন্য একটা প্রাইস সেগমেন্টে। আনবিলিভেবল, জাস্ট আনবিলিভেবল। প্রথমত আমি যেহেতু 6'1", আমার একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট আমার জন্য ড্রাইভিংয়ের সময়, সেটা হচ্ছে থাই সাপোর্ট, রাইট? সো ইভেন আমাদের যে BRV আছে হন্ডা, সেটাতে থাই সাপোর্ট একদমই নাই। সো ওইখানে যখন গাড়ি অনেকক্ষণ চালানোর পর অথবা জ্যামে কিছুক্ষণ চালাইলে দেন পুরা পায়ের শিন বোন ব্যথা করা শুরু করে। হ্যাঁ, এইখানে এই গাড়ির থাই সাপোর্টটা এত ভালো। আমি আজকে যেহেতু রোজার টাইম, সারাদিন রাস্তায় জ্যাম থাকে মহাখালীর ওই রাস্তাটায়, ঠিক আছে, পুরাটা রাস্তা ড্রাইভ করে আসলাম, ট্রাস্ট মি একটুও টায়ার্ড লাগে নাই, জাস্ট একটুও না। হ্যাঁ, মানে এত বেশি কমফোর্টেবল। অ্যান্ড হ্যাঁ, আমরা গাড়িটাকে একটু পুশ করবো। Too much power, just way too much power. দিস ইজ রিয়েলি সারপ্রাইজিং। মানে এরকম একটা গাড়ি এত কমফোর্টেবল টু ড্রাইভ অ্যান্ড দেন এত বেশি পাওয়ারফুল, হাউ ডাজ ইট মেক সেন্স? আমি আন্ডারস্ট্যান্ড করতেছি থ্রু দ্য এন্টায়ার কর্নার। অলরাইট, আমরা এখন ব্যাক টু নর্মাল মোডে চলে যাব। আচ্ছা, সো ইউ গাইজ জাস্ট স হাউ ইট পারফর্মড অ্যান্ড ইটস ভেরি গুড। বডি রোল আছে টু এ ডিগ্রি, বাট খুব আহামরি কিছু না, স্বাভাবিক। এটা যেহেতু একটু কমফোর্ট ওরিয়েন্টেড করেই বানানো হয়েছে, বডি রোল কিছুটা থাকবেই, বাট ডে টু ডে লাইফ প্লাস দ্য 1% অফ দ্য টাইম আপনারা যখন গাড়িটাকে পুশ করবেন একদমই মনে হবে না গাড়িটা কন্ট্রোল হারাচ্ছে, একদমই না। মানে এত ওয়েল ব্যালেন্সড। হ্যাঁ, অনেকে আস করতে পারেন যে সিলায়ন 6-এর সাথে এটার ডিফারেন্স কি। অবভিয়াসলি সিলায়ন 6 হচ্ছে আরেকটু লাক্সারি সেগমেন্টের গাড়ি, রাইট? বাট সিলায়ন 5 উইদিন 48 লাখস, রাইট? এটা আনবিটেবল অ্যাট দিস পয়েন্ট, ইটস আনবিটেবল। মানে আপনারা শুনতে পারতেছেন দ্য কী বলে ক্যাবিন নয়েজটা, রাইট? নান, লিটারেলি। আমি 70-80-তে গেলেও দের ইজ নো নয়েজ। অ্যান্ড যে এখনও সানরুফটা খোলা, আমরা যদি এটা অফ করে দিই
তাহলে কিছুটা নয়েজ কমবে। সো যেটা বলতেছিলাম যে এই গাড়িটা ইজ জাস্ট ওয়ে টু গুড ম্যান। আর কিছু ছোটোখাটো ফিচার্সের কথা যদি বলি যেটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে, ফার্স্ট অফ অল দ্য ওয়্যারলেস কারপ্লে, ইটস ভেরি ভেরি মানে সিমলেসলি কাজ করে অ্যান্ড কোনো সমস্যাই হয় না এখন পর্যন্ত আমি ইউজ করতেছি, রাইট। আর আরেকটা জিনিস হচ্ছে যে ফোন রাখার যে জায়গাটা, অনেক গাড়িতেই ফোন রাখার জায়গাটা থাকে না, অথবা সাইজ ছোট থাকে, অথবা জায়গাটা এমনভাবে থাকে যে আপনি একটা জোরে অ্যাক্সেলারেট করলে ফোন পিছিয়ে পড়ে যায়, মানে সামনে চলে আসে। সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইনকনভিনিয়েন্ট, বাট এইখানে হালকা স্ল্যান্টেড করে একটু মধ্যের দিকে রাখছে, খুবই ভালো, মানে জাস্ট ফিচারটা খুবই ভালো। অ্যান্ড এখনকার মডার্ন গাড়ি হওয়া সত্ত্বেও এতগুলা যে আমরা ফিজিক্যাল বাটনস পাচ্ছি কন্ট্রোল করার জন্য, এই জিনিসটা কিন্তু খুবই খুবই হ্যান্ডি করছে, খুবই হ্যান্ডি। অ্যান্ড বিওয়াইডির একটা জিনিস যদি জানেন যে যদিও এত বড় একটা স্ক্রিন অ্যান্ড অনেক কিছু স্ক্রিনে, রাইট, এসি কন্ট্রোলসটা পুরোটাই অলমোস্ট স্ক্রিনে, আপনারা কিন্তু ডাজেন্ট ম্যাটার আপনি কার প্লেতে বা আপনি অ্যান্ড্রয়েড অটোতে আছেন না কিনা, আপনি যদি 3 ফিঙ্গার দিয়ে লেফটে বা রাইটে সোয়াইপ করেন আপনি কিন্তু ফ্যানের স্পিড বাড়াতে কমাতে পারতেছেন। হ্যাঁ, সো এটা কিন্তু খুবই সুন্দর একটা ফিচার। অ্যান্ড স্টিয়ারিংটা যদি আমরা কথা বলি, বোথ ওয়ে অ্যাডজাস্টমেন্ট আসে, সো এটাও আরেকটা ভালো দিক। মানে এই গাড়ির যদি আমার খারাপ কথা বলা লাগে, অ্যাকচুয়ালি অনেক নিটপিকিং করে খারাপ কথা বলা লাগবে, রাইট। বিকজ আপনি যদি একটা RAV4, অ্যান্ড ইটস এ ব্র্যান্ড নিউ RAV4, নট এ লাইক রিকন্ডিশন RAV4, রাইট। ওকে, গ্র্যাভেল একটু ছিল, সো একটু স্কিড করছে, বাট এত উঁচু একটা জায়গা আমি ইজিলি ক্রস করতে পারছি। সো ওয়ান্স অ্যাগেন টেস্টিং দ্য কার অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। অ্যান্ড হ্যাঁ, আমার ফার্স্ট ইমপ্রেশনস ভিডিওতে অনেকে ওয়াজ লাইক একটু বেশি মনে হচ্ছে অ্যাডভার্টাইজ করতেছি, বাট কাম অন, আপনারা এই ভিডিওতে শুনতে পারতেছেন হাউ কোয়াইট দ্য ক্যাবিন ইজ, রাইট। there is literally no noise, লিটারালি আমি এখানে উইসপার করলেও প্রপারলি শোনা যাবে। অ্যান্ড আমি সাউন্ডটা লিটারালি আরেকটু বাড়াই দেবো ভিডিওতে, সো দ্যাট আপনারা আর বুঝতে পারেন যে কতটা কোয়াইট ক্যাবিনটা। আমি একদম যতটা আস্তে পসিবল আমি কথা বলতেছি, বাট স্টিল মানে মনে হচ্ছে আমি বেশি জোরে কথা বলতেছি, রাইট। সানরুফটা অনেক সুন্দর একটা ফিচার, বিকজ বাংলাদেশের অনেকের প্রায়োরিটি থাকে একটা বড় সানরুফ যেন থাকে। অ্যান্ড ইয়াপ, মানে পুরাটা প্যানারোমিক, একদম সামনে থেকে পুরাটা পিচ পর্যন্ত খুবই সুন্দর লাগে, খুবই। স্টিয়ারিংয়ের কথা যদি বলি, স্টিয়ারিংটা খুবই লাইট, বাট অ্যাবনর্মালি লাইট না, অ্যাবনর্মালি ইয়েও না, আপনার মানে আনব্যালেন্সডও না, খুবই খুবই রিফাইন্ড করা, এটা হচ্ছে বলতে হবে, খুবই রিফাইন্ড। এই গাড়িতে যে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা আছে সেটাও পারফেক্টলি কাজ করে, লাইক ইটস বেটার দেন এনি টয়োটা আর হন্ডা, এটা বলতেই হবে। মানে সামনে যখন একটা গাড়ি স্লো করে তখন এই গাড়িটা এত স্মুথলি ব্রেক করে, আনলেস আপনি গেজ ক্লাস্টারের দিকে তাকাচ্ছেন, তাছাড়া কিন্তু আপনি বলতে পারবেন না যে গাড়িটা কি ব্রেক করতেছে কিনা, রাইট, এত স্মুথলি। বাট হন্ডার ক্ষেত্রে দেখা যায় হন্ডা একটু হেজিটেন্ট থাকে, একটু আগে ব্রেক মানে একটু পরে যে ধপ করে ব্রেক করে, সো একটু হেজিটেন্ট থাকে, রাইট। বাট বিওয়াইডিটা এখন পর্যন্ত আমি কয়েকবার টেস্ট করছি, ইটস ভেরি স্মুথ, ভেরি স্মুথ। অ্যান্ড এত বড় একটা ইনফোটেইনমেন্ট থাকার মানে বেনিফিটটা হচ্ছে কিন্তু আমরা ম্যাপস, যে গুগল ম্যাপসে কিন্তু আমরা হিউজ একটা জায়গা দেখতে পারতেছি, রাইট। সো ন্যাভিগেশনের সময় আমরা যদি কোনো লং ট্রিপ দিই তখন আমরা অনেক আগে থেকে অনেকখানি জায়গা দেখে আমরা বুঝতে পারবো যে আচ্ছা, কাজ গুগল ম্যাপসে কিন্তু মাঝে মাঝে ভুল রাস্তা দেখে, রাইট, যে একটা ফ্লাইওভার আছে দেখাচ্ছে নিচ দিয়ে যাইতে, বাট আমার যাওয়া লাগবে উপর দিয়ে। সো তখন কিন্তু আমরা জিনিসগুলো আগে থেকে একটু প্রি প্ল্যান করে যাইতে পারি, যে আপনার সেকেন্ড সিটে যে বসবে সে যদি আপনার রাস্তা চিনে বলবে যে না এখানে কিন্তু ভুল দেখাচ্ছে। সো এই জিনিসটা আরেকটা মানে ভালো দিক, যে এত বড় একটা এবং পুরাটাতে আমরা ম্যাপটা দেখতে পারতেছি। দেন এই গাড়িতে আমাদের ফুল 540 ডিগ্রিজ অফ ক্যামেরা অ্যাঙ্গেল আছে, উইচ ইজ গ্রেট, কাজ টাইট স্পেসে গাড়িটাকে ম্যানুভার করা অনেক অনেক বেশি ইজি হয়ে যায়। মানে অ্যাট দিস পয়েন্ট আপনার গাড়ি ড্রাইভিং স্কিলও থাকা লাগবে না, আপনার মানে কেউ যদি কম্পিউটারে গেম খেলতে পারে প্রপারলি সুন্দর মতো, তাইলে ওকে দিলে ও গাড়ি বাই করতে পারবে গ্যারেজ থেকে, যত টাইট স্পেসই হোক। এবং এই লিডিং লাইন্সগুলো অনেক বেশি অ্যাকুরেট, অনেক বেশি। সো যেটা বললাম, মানে এতটা ড্রাইভার ফ্রেন্ডলি করছে গাড়িটা, এটা আসলে আপনারা যদি টেস্ট ড্রাইভ না দেন আপনারা বুঝতে পারবেন না, রাইট। সো আমরা যদি পিছনের ক্যামেরাটায় যাই দেখবেন যে ইটস বেসিক্যালি অ্যাট দিস পয়েন্ট ইটস এ গেম, রাইট, লিটারালি।
আচ্ছা, এবার আসি ব্যাটারির কথাটা নিয়ে। ব্যাটারি বা ইলেকট্রিক্যাল সিস্টেমসের কমপ্লিকেসি বা কতটা কী ইস্যু। প্রথমত বলি ব্যাটারি জিনিসটা নিয়ে। ব্যাটারিটা হচ্ছে এই গাড়িতে একটা লিথিয়াম আয়রন ফসফেট অথবা হচ্ছে এলএফপি ব্যাটারি। এই ব্যাটারি কিন্তু নর্মাল আমরা যে ফোনের ব্যাটারি যেগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি সেগুলো না। সো আপনার একটা জিনিস বুঝতে হবে যে এই ব্যাটারিগুলো অনেক বেশি লং লাস্টিং, অনেক বেশি চার্জ ধরে রাখতে পারে, অনেক এফিশিয়েন্ট। অ্যান্ড বিওয়াইডির যেহেতু নিজস্ব একটা প্রোপ্রাইটারি টেকনোলজি আছে যেটা হচ্ছে বিওয়াইডি ব্লেড ব্যাটারি, সো ওরা এলএফপি ব্যাটারিটাকেও আরও বেটারভাবে প্রডিউস করছে যাতে আপনার যেই ইয়েটা হয় যে যখন দেখা যায় যে লিথিয়াম ব্যাটারিতে যদি কখনো আগুন লাগে তখন হচ্ছে একটা জিনিস হয়, নাম হচ্ছে থার্মাল রানঅ্যাওয়ে। সো আপনার একটা সেল আগুনে পুড়তে থাকে, দেন পরের সেলটা আবার আগুনে পুড়তে থাকে, দেন পরের সেলটা আগুনে পুড়তে থাকে। সো যেটা হয় যে আপনার আগুনটা থামানো যায় না, টানা 2-3 দিন ধরে আগুন জ্বলতে থাকে, আপনি থামাইতেই পারবেন না, রাইট? বাট বিওয়াইডির ব্লেড ব্যাটারি টেকনোলজিটাই এরকম করছে যে ব্যাটারি যদি আবার আপনার ইভেন পাংচারও হয়ে যায় টপ টু বটম, স্টিল আপনার ব্যাটারিতে আগুন ধরবে না। সো এই জন্য কিন্তু বিওয়াইডি গাড়িগুলো কারেন্টলি ইটস ডমিনেটিং, মানে ইভি সেক্টরে বিওয়াইডি ইটস ওয়ার্ল্ড ডমিনেটিং অ্যাট দ্য মোমেন্ট। অ্যান্ড তার মেজর একটা ফ্যাক্টর হচ্ছে দ্য ব্যাটারি, হ্যাঁ। অ্যান্ড আরও কিছু জিনিস যেটা আমার গাড়িটা ভালো লাগছে সেটা হচ্ছে দ্য ফিজিক্যাল কন্ট্রোলস। দরজার কন্ট্রোলসগুলো দেখবেন সব ফিজিক্যাল, কোনো কিন্তু ফ্লাশ হ্যান্ডেলস বা এই জিনিসগুলো রাখে নাই। আপনারা জানেন যে কখনো যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় দরজা কিন্তু হালকা বেঁকা যেতে পারে, যেটা খুবই কমন। তখন যদি ফ্লাশ হ্যান্ডেলস থাকে, মানে যেটা একদম গাড়ির সাথে দরজার সাথে লেগে থাকে, তখন কিন্তু হইতেই পারে যে আপনার ওইটা আটকায় যায় দেন দরজা খুলে না, রাইট? বাট আপনার যদি একটা ফিজিক্যাল হ্যান্ডেল থাকে বা ট্রেডিশনাল হ্যান্ডেল যেটা আমরা জানি, তখন কিন্তু আপনাদের ওই দরজা আটকায় যাওয়ার পসিবিলিটি অনেক কমে যায়, আপনারা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে আপনারা বের হইতে পারবেন, হ্যাঁ। সো এই জিনিসগুলো দ্য ওভারঅল ড্রাইভাবিলিটি গাড়িটার এত বেশি ভালো। আমি এই গাড়িটার সাথে অলরেডি অন্যান্য গাড়ি থেকে স্পেন্ড মাচ মোর টাইম উইথ দিস কার, অ্যান্ড ইটস আমার সারপ্রাইজিং আসলে বলতে হচ্ছে বিওয়াইডি দে নো হোয়াট দে আর ডুইং, ঠিক আছে? দে জাস্ট নো হোয়াট দে আর ডুইং অ্যাট দিস পয়েন্ট। তারপরে আপনার এই টার্ন সিগন্যালসগুলো আছে যেগুলো হচ্ছে লেন চেঞ্জের জন্য জাস্ট হালকা করে একবার দিলে 3বার অফ হয়ে যায়। আরেকটা কনভিনিয়েন্ট জিনিস, রাইট? দেন আমি যদি ক্রুজ কন্ট্রোলটা এনেবল করে দিই, ইটস অ্যাট 85 আই গেস 86। এই যে কি সুন্দর ব্রেক করছে, আমি রাইটের লাইনে চলে যাব সো দ্যাট ইয়ে হয়ে যায়, অ্যান্ড দেন আমি 86 থেকে 80-তে নিয়ে আসি। ইয়াপ, যেটা বললাম এই গাড়ির সাসপেনশন অ্যান্ড এভরিথিং এত বেশি স্মুথ, এত বেশি রিফাইন্ড। লাইক আমি কিন্তু ওই যে আমি অলরেডি আই এম হিটিং 90, রাইট? মানে এটা বোঝা যায় না যে গাড়িটা এত বেশি স্মুথ, কোনো নয়েজ নাই, বিকজ 90% অফ দ্য টাইম আপনার ইলেকট্রিক মোডে চলতেছে। অ্যান্ড যখন ইঞ্জিন অন হয় আমি কিন্তু এটার ব্যাটারি 20% ডিপ্লিট করে, মানে একদম লিটারালি 70 থেকে 20%-এ নামায় ইঞ্জিন অন করে দেন আমি টেস্ট করছি, লাইক হাই রেভস করে। আমার আগের ভিডিওটাতে আছে, আপনারা যদি একটু দেখতে চান। মানে স্টিল আমি ভাবছিলাম ইঞ্জিন অনেক বেশি রেভ করবে বাট গাড়ি যাবে না, আন্ডার পাওয়ার লাগবে, একদমই না। অ্যান্ড এটার যে ট্রান্সমিশন সেম অ্যাজ সিভিটি, সো জানেন এটা অনেক রিলায়েবল হয় নর্মাল সিভিটির থেকেও। সো এই জন্য কিন্তু সব কিছু মিলে আমি ওটা এক্সপেক্ট করছিলাম যে ইঞ্জিন বেসিক্যালি যেহেতু এই প্লাগ ইন হাইব্রিডসগুলো একটা ইভি, তার উপর একটা ছোটো ইঞ্জিন দেওয়া থাকে, লাইক 1.5 লিটার একটা ইঞ্জিন। সো ভাবছিলাম যে মেইনলি অ্যাটকিনসন সাইকেলের ইঞ্জিনগুলো হয় অ্যান্ড দেন অনেক রেভ করে বাট যাইতে চায় না, টয়োটাগুলো মেইনলি। সো বাট এটা দেখলাম যে না, রেভের সাথে সাথে গাড়িও যাচ্ছে, মানে ওই যে ওই ল্যাগের যে ব্যাপারটা, রাইট, সেটা একদমই ফিল করা যায় না। অ্যান্ড আমার কিছু কাজিনস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উঠছিলাম গাড়িতে, সো তারাও বি লাইক যে ভাই গাড়িটা, মানে আমাকে বলতেছে আমার একটা কাজিন যে তুমি কি মানে অ্যাক্সেলেটার অনেক স্মুথলি প্রেস করতেছো? আমি লাইক না, আমি জাস্ট প্রেস করতেছি গাড়ি স্মুথলি টেক অফ করে, মানে এটা বলার বাইরে কী পরিমাণ স্মুথ। মানে একটা জিনিস হচ্ছে অনেকে ইয়ে করতে পারেন যে মোটর বা ব্যাটারি ওয়ারেন্টি, আপনারা যদি দেখেন বিওয়াইডির পেজে তারা 6 বছরের ফুল গাড়ির ওয়ারেন্টি অ্যান্ড 8 বছরের ব্যাটারি মোটর ওয়ারেন্টি। সো জিনিসটা না 8 বছরের ওয়ারেন্টি দিচ্ছে কেন? বিকজ এই সিস্টেমগুলো অলরেডি প্রুভেন হয়ে আসছে যে আপনার এই ব্যাটারি অ্যান্ড মোটর অ্যাকচুয়ালি তেমন ওয়ারেন্টিয়ারের কিছু আইটেম নাই, সো এই জন্য দেখা যায় যে এগুলো নষ্টও হয় না, রাইট? অ্যান্ড আপনাদেরকে একটা খুব ভালো একটা ফিডব্যাক দিই যে যারাই আপনার এরকম প্লাগ ইন হাইব্রিড কিনছে অথবা হাইব্রিড কিনছে, তারা যে পরিমাণ ফুয়েল সেভিং করে, আপনি যদি একটা নর্মাল টয়োটার হাইব্রিড কিনেন আপনার মান্থলি বা ধরেন ওভার দ্য লাইফ টাইম, রাইট, মোর দেন 2x আপনি সেভ করবেন, জাস্ট মোর দেন 2x। আপনার ড্রাইভিং হ্যাবিট যেরকমই হোক না কেন, আপনি যদি 6 কিলোমিটার পার লিটার পার নন হাইব্রিডে, আপনি হাইব্রিডে 12 পাবেন। দ্যাটস দ্য ইকুয়েশন, রাইট?
অ্যান্ড এরপরের জিনিসটা হচ্ছে যে প্লাগ ইন হাইব্রিডসে আমরা কিন্তু এখন ইভি মোডে বেসিক্যালি হাইব্রিড মানে এইচইভি মোড অন করে রাখছি, বাট ও ডিসাইড করতেছে যে না 80 কিলোমিটারে ওর মোটর দিয়ে হচ্ছে মানে ইনাফ এফিসিয়েন্স, ওর ইঞ্জিন অন করা লাগবে না। বা ডেডিকেটেড ইভি মোডে যদি আমরা দিই তাহলে তো ফুল ইভি মোডেই থাকবে, ও আর বাইরে হবে না আনটিল 20% বা 25% নিচে নামতেছে। সো প্লাগ ইন হাইব্রিডের কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে যে মানে এই গাড়িগুলো দেখবেন যে আপনারা একটা মানে ফুল চার্জে আপনারা ইজিলি 100 কিলোমিটার, অথবা এই গাড়ির জন্য অ্যাডভার্টাইজ হচ্ছে 70 কিলোমিটার আপনারা ট্রাভেল করতে পারবেন। সো ঢাকার মধ্যে যদি আপনার 70 কিলোমিটার ট্রাভেল করা হয়, যেটা আমরা ম্যাক্সিমাম লাইক অলমোস্ট 90% অফ দ্য ড্রাইভিং নর্মাল মানুষের, তাহলে আপনি চিন্তা করেন আপনার মাসে যেখানে আপনার অলমোস্ট 30,000 বা 20,000 টাকার তেল ভরা লাগতেছে, সেখানে আপনার 2-3 হাজার টাকার ইলেকট্রিসিটিতে আপনি সেটা পুরাটা কভার করে ফেলতে পারতেছেন, রাইট? পুরাটা মানে জিনিসটা তো অনেক সারপ্রাইজিং, তাই না? যে মাত্র 2-3 হাজার টাকা কই অ্যান্ড 20,000 টাকা কই। হ্যাঁ, জিনিসটা এক্স্যাক্টলি এইটাই। অ্যান্ড আপনি সবাই কনসার্ন থাকে দ্য মানে ব্যাটারি সিস্টেমটা নিয়ে, রাইট? বাট একটা জিনিস বুঝতে হবে, একটা ব্যাটারির মেইন জিনিসটা হচ্ছে ওরা এক্সট্রিম চার্জ স্টেটস পছন্দ করে না, সেটা হচ্ছে লোয়ার দেন 20%, হায়ার দেন 80%। সো বাট মেইনলি হচ্ছে লোয়ার দেন 20%। সো এই জন্য যেটা বললাম 20%-এর নিচে নামতে দেয় না, তার আগে ইঞ্জিন অন করে আবার ব্যাটারি রিজেনারেট করা শুরু করে দেয়, সো দ্যাট আপনার ব্যাটারি লংজিভিটিটা আরও বেশি বাড়ে, রাইট? সো এই জিনিসগুলো কিন্তু খুবই রিফাইন্ড করা, রিফাইন্ড সিস্টেমস অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ওয়ান সেকেন্ড, দিস ইজ এ কার ওয়ার্থ বাইং। লাইক এত ভালো, আমি আসলে অ্যাজ এ কার ইনথুজিয়াস্ট, অ্যাজ এ মানে ফ্রম এ বাংলাদেশি পার্সপেক্টিভ, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাইট নাও, ঠিক আছে? অ্যান্ড দ্য প্রাইস দ্যাট ইটস অফারিং অ্যাট, ইনসেনলি গুড ভ্যালু ফর মানি। সো আপনারা চিন্তা করেন, আপনারা যদি ফাইন্যান্সিয়ালের যদি বলি যে আপনারা যদি একটা BYD SC Lion 5 নেন, অ্যান্ড দেন আপনাদের 90% অফ দ্য ড্রাইভিং হচ্ছে ঢাকা শহরের মধ্যে, রাইট? সো আপনাদের বেসিক্যালি এক মাসে একবারও তেল ভরা লাগবে না। ইনফ্যাক্ট আপনার 6 মাসে মেবি একবার তেল না ভরলেও চলবে, বাট সেটা রেকমেন্ডেড না। এক মাসে একবার তেল ইউজ করেন পুরোটা। অ্যান্ড নেক্সট জিনিস হচ্ছে, সো লেটস সে আপনি 10,000 কিলোমিটারে আপনার অলমোস্ট মোর দ্যান 9,000 কিলোমিটার উড বি অন ব্যাটারি, তাই না? সো আপনি কী পরিমাণ সেভ করতেছেন। অ্যান্ড যখন আপনার লং রুটে যাওয়া লাগবে, যেখানে আপনার ফুয়েল ইস্যু, রাইট? অন্যান্য জায়গায় হয়তো ফুয়েল স্টেশন ভালো নাই, সো ঢাকার একটা দুটা ফুয়েল স্টেশন, ভালো ফুয়েল স্টেশন আপনারা লাইক ক্লিন, বা এখন তো ক্লিনও সমস্যা হয় এনিওয়েজ, সো পেলেন। তারপরে সেখান থেকে আপনার ফুয়েল নিলে আপনার ইজিলি অলমোস্ট 1,000 কিলোমিটার, যদিও অ্যাডভার্টাইজড লাইক পারবেন যদি আপনি একটু কনজারভেটিভলি চালান, 1,000 ইজিলি পসিবল। ইভেন এই গাড়িতেও সি লায়ন 6-এ তো অলমোস্ট 1200 প্লাস ক্রস করে গেছে, বাট এই গাড়িতে অলমোস্ট 1,000-এর মতো ইজিলি পসিবল। হ্যাঁ, সো হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল অথবা লাইক সবাই প্রথমে বলছিল যে হাইব্রিড এই দেশে চলবে না, রাইট? বাট এখন সবাই হাইব্রিড কেনে। অ্যান্ড দেন প্লাগ ইন হাইব্রিডসগুলো আর জাস্ট এ বেটার ভ্যারিয়েন্ট অফ দ্য হাইব্রিডস। কাজ কয়েকজন যদি আপনাদের চেনা জানা কেউ থাকে যে প্লাগ ইন হাইব্রিড কিনছে, লাইক দ্য প্রিয়াস প্লাগ ইন হাইব্রিড, অথবা অন্য যে প্লাগ ইন হাইব্রিডসগুলো আছে টয়োটার থেকে, তাদের থেকে শুনবেন যে তারা জাস্ট চার্জ দেয় বাসায় যে, অ্যান্ড ডেইলি চালায়, তেল ইঞ্জিন অনও হওয়া লাগে না, অ্যান্ড দেন বাসায় এসে আবার চার্জে লাগাই দেয়, শেষ, রাইট? সো অনেক কনভিনিয়েন্ট, অনেক ফুয়েল এফিশিয়েন্ট, সব কিছু মিলায় আপনার যত দিনে। আরেকটা জিনিস হচ্ছে ব্যাটারি নিয়ে, রাইট? আমার মাল্টিপল সাবস্ক্রাইবার্স আছে যারা টয়োটার হাইব্রিডসের কথা যদি বলি, রাইট? সো একটা এক্সাম্পল যদি দিই, 2014 একটা ফিল্ডার আমার চ্যানেলে রিভিউ করা আছে, 14 একটা ফিল্ডার, মোর দ্যান 100,000 কিলোমিটার চলা। আমি ওটাতে 33 কিলোমিটার পার লিটার ইজিলি অ্যাচিভ করছি, মানে এরও বেশি গেছে, বাট দেন অ্যাভারেজে 33 হয়ে গেছে আর কি। হ্যাঁ, সো স্টিল অন দ্য অরিজিনাল ব্যাটারি চেঞ্জ করা হয় নাই, অ্যান্ড সেই সাবস্ক্রাইবার এখনও সেই সেম ব্যাটারিতে চালাচ্ছে, রাইট? সো জাস্ট হালকা পাতলা মেনটেন্যান্স রাখলেই, মেনটেন্যান্স হচ্ছে বেসিক্যালি একটা ফ্যান ফিল্টার থাকে ব্যাটারি ওখানে, ওইটা প্রত্যেক মেনটেন্যান্সের সাথে একবার করে চেঞ্জ করবেন, দ্যাটস ইট, আর কিছু না। অ্যান্ড এই প্লাগ ইন হাইব্রিডসগুলো আরেকটা বেটার জিনিস হচ্ছে যে আপনারা অলওয়েজ ইসি ছেড়ে গাড়ি চালাতে পারবেন, রাইট? বিকজ তাইলে আপনার ইন্টেরিয়রের মধ্যেও ধুলা পড়তেছে না, অ্যান্ড ওই ব্যাটারি ফ্যান ফিল্টারটা ওইটাও বেশি ময়লা হবে না। দ্যাটস এ ক্রাউন, ড্যাম। আচ্ছা, আই ডাইগ্রেস, কইছিলাম? হ্যাঁ, সো ওই ফ্যান ফিল্টারটাও ময়লা হবে না, অ্যান্ড যেটা বললাম, আলটিমেট লাক্সারির কথা যদি চিন্তা করেন, আলটিমেট মানে মানি সেভিংয়ের কথা যদি চিন্তা করেন, সব কিছুর দিক থেকে কারেন্টলি বাংলাদেশের সিনারি অনুযায়ী প্লাগ ইন হাইব্রিডস আর এ গ্রেট অপশন। হ্যাঁ, তারপরে আরও ছোট কিছু জিনিস, এই যে সাইড মিররগুলো, রাইট? এত প্রপারলি একটা ভালো অ্যাঙ্গেলে প্লেস করছে, যেখানে আপনার এই পিলারটার পরে অনেকখানি জায়গা আছে, যে কারণে কিন্তু আমরা ইজিলি কোনো ব্লাইন্ড স্পট নাই রাইট সাইডে এবং লেফট সাইডেও।
আর আরেকটা মেনশনেবল জিনিস হচ্ছে পিছনের সিটে আপনার কিন্তু কোনো ট্রান্সমিশন টানেল নাই, সো পিছনের সিটের নিচের পার্টটা পুরাটা ফ্ল্যাট, পুরাটা। হ্যাঁ, সো এটা কিন্তু অনেক গাড়িতেই মিসিং, অ্যান্ড এই জিনিসটা খুবই খুবই জরুরি। বিকজ পিছনে চিন্তা করেন, আপনারা যদি অ্যাকচুয়ালি 3 জনকে বসাতে চান তাহলে কিন্তু পিছনের জায়গাটা যদি উঁচা থাকে ফ্লোরের, তাহলে কিন্তু অনেক আনকমফোর্টেবল হয়ে যায় জিনিসটা, রাইট? বাট এখানে ওই জিনিসটা পুরো ফ্ল্যাট। এবং আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, রাইট? ম্যাক্সিমাম কার ম্যানুফ্যাকচারদের কিন্তু দুইটা বড় বড় যেই আপনার এনভায়রনমেন্টের একটা হচ্ছে আমেরিকান ইপি আর একটা হচ্ছে ইউরোপিয়ান এমিশনস, রাইট? এই দুইটার প্রত্যেকটা রুলস ফলো করা লাগে। এই জন্য কিন্তু ওদের গাড়ির অনেক কিছু আপনার কাটছাট করতে হয়, বিকজ তাদের নিয়ম অনুযায়ী হয় না। এই জন্য কিন্তু গাড়ি আমাদের মন মতো পাই না, অথবা হচ্ছে এই বড় দেখতে বাট মধ্যে ছোট, নাইলে ইঞ্জিনের সিসি বেশি, রাইট? এইসব জিনিসগুলো অনেক অনেক ইস্যুস আর কি। বিওয়াইডির কিন্তু আমেরিকান ইপি নিয়ে কোনো কাহিনী নেই, বিকজ ওরা আমেরিকাতে আর সেল করতেছে না, ওরা জাস্ট ইউরোপিয়ান ইউনিয়নেরটা শুনলেই হয়েছে। সো ইউরোপিয়ান ওরা যদি এই এনভায়রনমেন্টাল এমিশনসগুলো ফলো করে তাইলে ওদের জন্য হয়েছে, অ্যান্ড এই কারণেই কিন্তু ওরা অনেক কিছু বাইপাস করতে পারতেছে। কাজ যদি এর সাথে আমেরিকান ইয়েটাও থাকতো, আমেরিকান ইপিএর যদি রুলসগুলো ফলো করা লাগতো, তাই অবভিয়াসলি দেখতেন গাড়ির মডেলসগুলো অনেক কাটজাট করতে হইতো, রাইট? সো এটা অনেক ভালো একটা জিনিস, অ্যান্ড আমরা স্টিল এখনও ইভিতে এত স্মুথ ড্রাইভ ট্রেন, মানে ওরা যে কীভাবে প্রগ্রেসিভলি জিনিসটা করছে অ্যাক্সেলারেটরের প্রেসিংয়ের সাথে, যে আপনার স্মুথনেসটা, যে আপনার আমি যদি চাই, রাইট, মানে ইনস্ট্যান্ট টর্ক, কোনো টার্বো চার্জার নাই, কোনো কিচ্ছু নাই, ইট জাস্ট গোজ। আপনার যদি কারো ওভারটেক করা লাগবে, আপনার ইভেন 100% বাদ দেন, আপনি 40% অ্যাক্সেলারেটর দিলে আপনি ওভারটেক হয়ে যায়। ইটস দ্যাট গুড। আর ইঞ্জিন অন হলে তো কথাই নাই। সো হ্যাঁ, আমার অপিনিয়ন হচ্ছে দিস ইজ এ ভেরি গুড কার ফর দ্য মানি। আপনারা যদি ফ্যামিলি পার্সপেক্টিভে দেখেন, যদি ফুয়েল সেভিংয়ের পার্সপেক্টিভ থেকে দেখেন, বা যদি ইন টার্মস অফ এন্টায়ার রিলায়েবিলিটির দিক থেকে দেখেন, দিস ইজ এ ভেরি গুড কার। আপনারা বিওয়াইডিতে এসে ইজিলি টেস্ট ড্রাইভ করে দেখতে পারেন নিজেরা, অ্যান্ড দেন ডিসিশন নেন। অ্যান্ড হ্যাঁ, দ্যাট উইল বি অল ফর দ্য ভিডিও, অ্যান্ড অ্যাজ অলওয়েজ রেসপেক্ট দ্য ড্রাইভ। আচ্ছা, অ্যান্ড ওয়ান মোর থিং, এই গাড়ির সাউন্ড সিস্টেম ইজ এক্সট্রিমলি গুড, অ্যান্ড এটার সিটগুলো ওয়ান্স এগেন আপনি যদি সিটে বসেন আপনি ফিল করবেন যে আপনি মনে একদম গলে যাচ্ছেন, এত কমফোর্টেবল। অলরাইট।